জাতীয় পার্টির একটা বড় অঙ্কের মানে ৩০ জন বলেন ৫০ জন বলেন ৬০ জন বলেন নেতা জড়িত ছিল আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের ক্ষমতায়নে। কিন্তু আইনি প্রসেসে নিষিদ্ধ করা যাবে এইটাও আসলে এটলিস্ট যতদূর সিআরপিসি এবং আরপিও আমি ঘাটিয়েছি এটা এত সহজ হবার কথা না। যেই সরকার যখন ক্ষমতা নিল তখন তো আসলে তার আস্থার সংকটটা ছিল না, সব দল সব মত ফ্যাসিস্ট ছাড়া সবাই এই সরকারকে সাপোর্ট করেছে। তারপর শুধুমাত্র কি দক্ষতার অভাবে এই সরকারের আস্থাহীনতা মানে তৈরি হলো? দেখেন, আস্থাহীনতার অনেকগুলো কারণ হয়েছে, তবে আপনি যেটা উল্লেখ করলেন দক্ষতা বা দক্ষতার অভাব, সেটা নিশ্চয়ই একটা বড় কারণ ছিল। মানে অনেক পুরনো কথা, ১ বছর পুরাতন, বাট আমাদের যেভাবে আর কি সময়ের প্রবাহ হয়েছে সেই হিসেবে ১ বছর অনেক লম্বা সময় হয়ে গেছে। তো ১ বছর পুরনো কথা, বাট যেই সরকার ৩ দিন দেশকে সরকারবিহীন রেখেছে, শুরুতেই বোধহয় কিছু দূর একটা ইঙ্গিত তারা দিয়েছে যে এই সরকার কিভাবে সরকার ব্যবস্থা পরিচালনা করতে পারে। এবং যখন ৮ তারিখে ফাইনালি ওথ নিল, অগস্টের ২০২৪ অগস্টের ৮ তারিখে ফাইনালি ওথ নিল, ওই সময় কিছু দূর হয়তো আমরা অনেকেই আশাহত হয়েছি। মানে আমরা একদিকে উচ্ছ্বাসিত ছিলাম যে একটা ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে এবং নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, কিন্তু কিছু দূর আশাহত হয়েছে যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে আমরা কোনো ডাইনামিজম দেখিনি। মানে একই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে একই ধরনের বয়োজ্যেষ্ঠ, মানে সব মিলিয়ে যেভাবে বলা যেতে পারে যে ওই ডাইনামিজমটা যেটা আমরা আশা করেছিলাম সেই ডাইনামিজমটা একদম শুরু থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারে দেখিনি। এবং তারপর আরও দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যখন একটু ইনিশিয়েটিভ নেওয়া শুরু করলেন, কিছু হয়তো একটা কথা ভুল বলার জন্য তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আরেকজন নতুনকে নিয়ে আসা হলো, যে খুব শীঘ্রই পরিচয় দিলেন যে যাকে রিপ্লেস করেছেন তার থেকে আরো কম দক্ষ। একই সাথে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম বিশাল দক্ষতার অভাব, এবং তারপর দেখলাম যে একদিকে তো দক্ষতার অভাব ছিল, এইবার বাইরে থেকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো, মানে বিদেশ থেকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো। এখন বিদেশ থেকে যাদেরকে দাওয়াত দিয়ে আনা শুরু হলো ওনাদেরকে আমি অবজ্ঞা করছি না বা ওনাদেরকে নিন্দা জানাচ্ছি না, বাট দ্য ভেরি ফ্যাক্ট যে ওনারা অনেক বছর বিদেশে ছিলেন, দেশের থেকে ওনারা ডিসকানেক্টেড, মানে তারা বিচ্যুত। সো দেশে কাদের সাথে তারা কাজ করতে পারবে এটা জানে না, তাদের সাথে কিভাবে কাজ করতে পারবে এটা জানে না। দেখেন, রাজনীতিবিদদের নিয়ে যখন আমরা কথা বলি যে রাজনীতিবিদদের একটা প্রয়োজন আছে বা সব জায়গায় তাদেরকে ইনক্লুড করার একটা প্রয়োজন আছে, কারণ রাজনীতিবিদরা জনগণের সাথে কানেক্টেড, তারা নেটওয়ার্ক, তারা দিনে ২০০টা ফোন কল আনসার করে, ২০০-৪০০ জনের সাথে দেখা করে, এটা ডেইলি বেসিসে, মানে এটাই তাদের কাজ। তো ওই জায়গা থেকে তারা জানে মানুষের একটা বেসিক পালস সম্বন্ধে তাদের আইডিয়া আছে। এই জায়গাগুলোতে সরকার বড়ভাবে ভুল করেছে, কিন্তু এর থেকেও আরো বড় ভুল যেটা করেছে, যেটা আমি মনে করি বা আমি যেভাবে দেখি, যে তরুণদেরকে তাদের যেই জায়গাটায় তারা কমফোর্টেবল ছিল, যেই জায়গাটায় তারা আসলে বড় অবদান রাখতে পারত, সেই জায়গাটা থেকে তাদেরকে টেনে বের করে নিয়ে এসে তাদেরকে ওই যে চাকরিদাতার জায়গায় বসানো হলো, যে চাকরি এই তরুণরা দিয়েছে। এটা বাস্তবিক না, বাট যাই হোক, এই আলোচনাটা শুরু হলো। এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারে তো ৩ জন তরুণকে বসানোই হলো, যেটা কিছু দূর দায়িত্বহীনতার একটা লক্ষণ ছিল, কারণ তাদের ওই তরুণদের দোষটা তাদের অভিজ্ঞতাটাই নেই বা জ্ঞানটাই নেই এটা পরিচালনা করার। একই সাথে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একেবারে তরুণদের বসিয়ে দেয়া হলো, এবং এই তরুণরা ওই মন্ত্রণালয় কোনোভাবে আসলে ভ্যালু অ্যাড করবে এই ধরনের কোনো অবস্থান প্রথম থেকেই ছিল না। কিন্তু যেটা ছিল যে এই তরুণরা, যারা অনেকেই হয়তো অনেক বড়ভাবে অবদান রেখেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে, তাদেরকে খুব সহজে সঠিক পথ থেকে পথচ্যুত করার একটা, মানে ইচ্ছা করে বা চিন্তা করে হয়তো করা হয়নি, বাট এইটা একটা বড় ভুল হয়েছে। এবং আজকে এই তরুণরা একটা রাজনৈতিক দল করে তারা তাদের যেটা ইচ্ছা, যাকে যেভাবে বলা ইচ্ছা, যাকে যেভাবে নিন্দা করা বা ছোট, এবং নিন্দা করা ছোট করা তারা করতেই পারে, কিন্তু তারা বেসিক কিছু রাজনৈতিক নর্মস ভুলে গেছেন, যে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় কোন জিনিসটা কিভাবে আপনি চাইতে পারেন, কোন জিনিসটা কিভাবে চাইতে পারেন না। সো এখন যেমন মনে করেন কথা হচ্ছে ৩১টা দল পিআর পদ্ধতি চেয়েছে, অ্যাকচুয়ালি চেয়েছে, আমার দল চেয়েছে পিআর পদ্ধতি, কিন্তু আমরা একটা কক্ষে পিআর পদ্ধতি চেয়েছি, কিন্তু উচ্চকক্ষে। সো সেটা পুরো ভিন্ন আলোচনা ছিল। কিন্তু 2টো দল মাত্র বা 3টা দল, এখন জামাতে ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন, একমাত্র 3টা দল
সব জায়গায় পিআর পদ্ধতি চাচ্ছে। এই তিনটা দল কোনোভাবেই বাংলাদেশের মেজরিটি ভোট রিপ্রেজেন্ট করে না, মেজরিটি পার্টি রিপ্রেজেন্ট করে না, মেজরিটি কিছুই রিপ্রেজেন্ট করে না। তারা চাইতেই পারে, তাদের ন্যায্য অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, চাইতেই পারে। কিন্তু তারা এখন আওয়াজ এমনভাবে তুলছে যে তারা যেটা চাইছে সেটা যদি প্রদান করা না হয় তাহলে নির্বাচনই হবে না, তারাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবেন। একসময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্ব যেভাবে কথা বলতেন যে ৭১ আমরা নিয়ে এসেছি, বাংলাদেশ আমাদের, বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ আমরা করব, সে একই দাগে অলমোস্ট কিছু দল আলোচনা করা শুরু করেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ তারাই করবেন, কারণ ২৪ তারা নিয়ে আসেন। এখানে বড় দাগে দুইটা ভুল ধারণা। একটা হলো ২৪ তারা আনেন নাই, ২৪ পুরো বাংলাদেশের জনগণ এনেছে, সো এইটার ক্রেডিট কেউ একা নিতে পারবে না, সিম্পল কথা, প্লেন অ্যান্ড ডান। দ্বিতীয় হলো, যদি আপনি এনেও থাকতেন, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আপনার একার কথায় চলবে না। আপনি কি করেছেন, খুব ভালো কথা, তালি পেয়েছেন, সবকিছু পেয়েছেন, কিন্তু এরপর জনগণের কথায় আসবে। তো এই জায়গাগুলোতে বাহাবা দিয়ে বা তাদেরকে আরো বড় পেডেস্টালে দাঁড়া করিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ভুলগুলো করেছেন। সো আপনি যখন ভুলের কথা বললেন না ভাই, উনাদের ইনএফিশিয়েন্সি অবভিয়াসলি বড়ভাবে আমাদের ক্ষতি করেছে, কিন্তু এই যে তরুণদেরকে যেই জায়গায় নিয়ে আসছে, যেইভাবে নিয়ে আসছে, এইটা আমার মনে হয় আরো বেশি বড় ক্ষতি করেছে। কারণ তাদেরকে জোর করে একটা মেজর স্টেক হোল্ডার বানানোর চেষ্টা হয়েছে এবং তারা নিজেরাও এখন চিন্তা করছেন তারা মেজর স্টেক হোল্ডার, তারা কথাও ভাবে বলছেন। এগেন, তাদের নিন্দা করছি না, কিন্তু এই জায়গা থেকে আমরা এমন একটা জায়গায় এসেছি এখন, ওই যে যেটা বললেন না যে মেজর সব স্টেক হোল্ডার নির্বাচন চায়, কিন্তু নির্বাচন জনগণ অনেকেই মনে করছেন হয়তো না হতে পারে, কারণ এই যে এই যাদেরকে নতুন স্টেক হোল্ডার বানানো হয়েছে জোর করে, তারা নির্বাচনের বিরোধিতা।